মেয়েটা 2বার কবুল বলেছে। 3য়বার কবুল বলার সময় হুট করে ডাক্তার রহমান কোথা থেকে এসে বলল, এই বিয়ে হবে না। 2 মাসের অন্তঃসত্ত্বা কোনো মেয়ের সাথে আমার ভাগ্নের বিয়ে হতে পারে না। একটা নষ্টা মেয়েকে বিয়ে করানোর চেয়ে পতিতাকে বিয়ে করানো ভালো। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। বিয়ের পিড়িতে এমন কথা শোনার জন্য মেয়েটা একদম প্রস্তুত ছিল না। চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। মেয়েটার নাম কথা। কথার বাবা বলল, কি বলছেন এসব? অন্তঃসত্ত্বা মানে? জি, আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। আর আপনার মেয়ের সন্তান কনসিভ হওয়ার রিপোর্ট আমি নিজের হাতে দিয়েছি। আগে যদি জানতাম এই রকম একটা নষ্টা মেয়েই আমার ভাগ্নে রফিকের সাথে বিয়ে হবে, তাহলে এত দূর আসতে দিতাম না। রফিক, চল তো। আর নয়, আমাকে আগে যদি জানাতি তাহলে এই পাপের মাটিতে আসতামই না। বিয়ের আগেই সন্তানের মা হয়ে যায়, এই রকম মেয়েদের জায়গা পতিতলে হওয়া দরকার, আমাদের ঘরে নয়। বিয়ের বাড়িতে সবাই থুতু দিচ্ছে। কথা বিয়ের পিড়িতে বসে কাঁদছে। কথা চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে। কথার বাবা কিছু ভাবতে না পেয়ে আমাকে রুমে ডেকে নিল। এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি জিসান আহমেদ রাজ। আজকে যার সাথে বিয়ে সে আমার বসের মেয়ে। আমি তাদের কোম্পানিতে ছোট একটা জব করি। এদিকে কথার বাবা আমাকে তার ঘরে নিয়ে দরজা লাগিয়ে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা রাজ, আমাকে তুমি বাঁচাও। আমার মেয়েটাকে তুমি বিয়ে করো এই মুহূর্তে। যদি বিয়ে না করো তাহলে আমার সুসাইড করা ছাড়া উপায় থাকবে না। সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। স্যার বলছেন কি আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী? এটা সম্ভব না। বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি বাঁচাও। আমি আর স্যারের কথা অগ্রাহ্য করতে পারলাম না। স্যারের চোখের পানি মুছে দিয়ে বললাম, আপনি সব ব্যবস্থা করেন। বাইরে এসে সবার সামনে বললাম, কথা আমার স্ত্রী, আমরা একে অপরকে ভালোবাসতাম, ভালোবেসে গোপনে বিয়ে করেছি। আর কথার গর্ভের সন্তানটা আমার। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, কথার কোনো দোষ নেই। কথার বাবা যদি রাজি না হন সেভাবে কিছু বলতে পারিনি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠাস ঠাস করে আমার কাছে 2টা কেজের চর বসিয়ে দিল। আমি নির্বাক হয়ে গেছি। আমি চর খেয়ে মাথা তুলে তাকাতে দেখে অধরা। বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। তোর লজ্জা করে না মেয়েদের জীবন নিয়ে খেলতে? কেন একটা মেয়েকে নষ্ট বললো সবাই জানিস? তোর জন্য। প্রেম করতে পারছিস, বিয়ে করতে পারছিস, সন্তান জন্ম দিতে পারছিস, তার পরিচয় দিতে এত ভয় কিসের? কথাকে কখনো কষ্ট দিবি না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে চলে গেল অধরা। এদিকে আনুষ্ঠানিকভাবে বিয়েটা পড়িয়ে দিল সবার সামনে। সবার ফুলসজ্জা হয় নিজের বাড়িতে, আর আমার ফুলসজ্জা হবে শ্বশুর বাড়িতে। বাসা ঘরে কথা বসে আছে। রাত প্রায় 12টা। মেয়েটা কাজ খুব সুন্দর লাগছে। কেউ যেন প্রথম দেখাতে প্রেমে পড়ে যাবে। আমি ঘরে ঢুকতেই কথা বলতে লাগলো, খবরদার আমার কাছে আসবে না। যদি কাছে আসো তাহলে এই ছুরি তোমার গলায় চালিয়ে দেব। ম্যাডাম চিন্তা করবেন না, আপনাকে স্পর্শ তো দূরের কথা, তাকাবো না পর্যন্ত। এই যে ছোট লোকের বাচ্চা, টাকার জন্য যে তোরা কত নিচে নামতে পারিস আজ জানলাম। আর তোকে কিভাবে বিশ্বাস করি? কথাটা বলে একটা চাদর আর বালিশ আমার দিকে সরে দিল। আমি শুধু বললাম, 6 মাসের মধ্যে আমার চুক্তি 20 লাখ টাকা যেন পাই। আপনি আমাকে ছোট লোক বা আরও কিছু বলেন। আমি বালিশটা আর চাদরটা নিয়ে ফোনে শুয়ে পড়লাম। বুকের ভেতরে কেমন জানি চিনচিনে ব্যথা করছে। টুং করে ফোনে মেসেজ আসার আওয়াজ পেলাম। মেসেজটা সিন করতে দেখি অধরা মেসেজ পাঠিয়েছে। আপনাকে কি বলে সম্বোধন করব জানি না, তবে শেষবারের মতো আবারও কলিজার টুকরা বলে সম্বোধন করলাম। আমার কলিজার টুকরা, নিজের থেকেও বেশি ভালোবাসতাম তোমায়। যেদিন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রথম দেখি, তখনই অবুঝ মনে প্রথম ভালোবাসার জন্ম নেয়। কিন্তু তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিবে ভাবতেও পারিনি। কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য এতটা কষ্ট দিলে আমায়? জানো, খুব স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, একটা ছোট্ট সংসার হবে। কিন্তু আমি গরিব ভরে বড়লোক বাপের মেয়ে কথাকে গোপনে বিয়ে করলে। তুমি তো আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তবে কেন মিথ্যা অভিনয় করলে? জানো, আমার না খুব কষ্ট হচ্ছে। কি করব ভাবতে পারছি না। ছোটবেলায় মাকে ছাড়া বড় হয়েছি। কলেজে উঠেই তোমার সাথে পরিচয়, তা থেকে ও আজ তো তোমার বাসর রাত। সময় নষ্ট করো না, ভালো থেকো। ইতি অভাগী অধরা। মেসেজটা পড়তে পড়তে কখন যে চোখ দুটি ভিজে গেছে আমি জানি না। বুকটা চিনচের ব্যথা করছে, চোখ দুটি বন্ধ হয়ে আসছে। এইদিকে কথার ঘুম আসছে না। কথা হঠাৎ পাশ ফিরে তাকাতে দেখে আমি কথার পাশে। রাজ তুমি?
হ্যাঁ আমি। এখানে কি চাও? বাসরাতে স্ত্রীর কাছে প্রত্যেকটা স্বামী যা চায়। আমি তো তোমাকে স্বামী হিসেবে মানি না। টাকার বিনিময়ে স্বামী সেজেছ, যে কিনা ফকিরের বাচ্চা। সে আবার আমার স্বামী, যার কিনা সারা বছরের রোজগারের আমার 1 মাসের হাত খরচও হবে না। কথা ফকিরের বাচ্চা বলার সাথে সাথে তার বুক থেকে এক টান মেরে কাপড়টা সরিয়ে ফেলি। আমার চোখে শুধু কামনার দৃষ্টি আর প্রতিহিংসার। কথা সারে আঁচলটা আবার বুকে জড়িয়ে নিতে চাইলো। ঠাস করে একটা থাপ্পড় গালে লাগিয়ে দেই। কথা কাঁপছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। জোর করে হাত দুটি চেপে ধরে কথা ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিলাম। শক্ত করে চেপে ধরলাম বুকের সাথে। কথা তার সর্বশক্তি দিয়ে ছাড়ানোর বৃথার চেষ্টা করছে। শেষে না পেরে উঠে করুণা স্বরে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার গর্ভে সন্তান রয়েছে, আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভের সন্তানের দোহাই লাগে, প্লিজ ছেড়ে দিন, আপনার পায়ে পড়ি। তাতে কি হয়েছে, আমি আমার অধিকার আদায় করে নিব। কথাটা বলে কথাকে আর শক্ত করে জড়িয়ে ধরেছি। শত বাধা দেওয়া সত্ত্বেও কথাকে ভোগ করতে ব্যস্ত হয়ে পড়লাম। কথা নিস্তেজ হয়ে আছে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে। প্রচণ্ড পানি পিপাসা লেগেছে। কথার মরে যেতে ইচ্ছে করছে। সামনে একটা চাকরে সব নিয়ে নিল। কথা তো তার সব কিছু তার বয়ফ্রেন্ড সজীবকে দিয়ে দিয়েছে। কথা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কথা ভাবছে সজীবকে সে কি বলবে। সজীবের সন্তানের মা হতে চলেছে কথা। হঠাৎ কি যেন পড়ার শব্দে কথার ঘুম ভেঙে যায়। কথার ঘুম ভাঙতেই সামনে চেয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। কথা ফলকাটা ছুরি নিয়ে সরাসরি আমার গলায় ধরল। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার সাথে নোংরামি করার? তোর মতো ছোট লোক আমার কাছে স্ত্রীর অধিকার খাটায়। আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। আমি তো ফুলরে শুয়েছিলাম, কিন্তু আপনার কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। কি হয়েছে তা দেখার জন্য আপনার বেডের কাছে আসতেই দেখি আপনি ঘুমের মাঝে ছেড়ে দেন বলে কাঁদছেন। আমি আপনাকে ডাক দিতেই আপনি ফল কাটা ছুরি নিয়ে আমার গলায় ধরেছেন। কথা ছুরিটা সরিয়ে কোন সুরে বলল, তাহলে কি এটা স্বপ্ন ছিল? এমন সময় দেখি কথা শাড়ি বুক থেকে সরে গিয়েছে। আমি বললাম, আপনার শাড়ি বুক থেকে সরে গেছে। কথা নিজের দিকে তাকিয়ে দেখে শাড়ির আঁচল মাটিতে পড়ে গিয়েছে। কথা শাড়ির আঁচলটা বুকের সাথে জড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগলো, এই ছোট লোক, তোর কিভাবে সাহস হয় আমার ওইদিকে তাকাতে? আমি তো ভেবেছিলাম তুই গরিব হলেও চরিত্র ভালো আছে, কিন্তু আমাকে একা পেয়ে ঘুমের মাঝে সব দেখে নিলি। যা আমার চোখের সামনে থেকে। এদিকে কথার মুখে এমন কথা শুনে কিছু না বলে ফ্লোরে এসে শুয়ে পড়লাম। কেন যে চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে বলছে গরিবের কাঁদতে হয় না। হঠাৎ কথা সজীবের সাথে ফোনে কথা বলছে। বাবু, তুমি কোন দিন আসবে? বাবাকে তোমার কথা বলেছিলাম, তবুও জোর করে অন্যজনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে। জানো, তোমার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। তোমার সন্তান ঠিক তোমার মতোই হবে। অনেক মিস করছি তোমাকে, খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। একটা পাপ্পা দাও না। মা, আমার ময়না পাখি আর আমার সন্তান তার মায়ের মতো হবে। আচ্ছা বাদ দাও, তোমার কথা মতো 20 লাখ টাকা দিয়ে আমাদের অফিসের একজন কর্মচারীকে কন্ট্যাক্ট করেছি। প্লিজ বাবু, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। আমি আর একসাথে নিচে থাকতে পারছি না। ছোট লোকের সাথে থাকতে কেমন লাগে, বাবাটাও কেমন। প্লিজ ময়না পাখি, টেনশন করো না। ব্যবসার কাজ শেষ করতে করতে 3 মাস লাগবে। 3 মাস পরেই এসে পড়বো। ও মা, আমার জান পাখি। আচ্ছা এখন রাখি। কথাগুলো শুনে মনে হচ্ছে যে লোকটার সাথে কথা বলল সেই কথার বয়ফ্রেন্ড, আর তারই সন্তান কথার গর্ভে। চরের দাগে দুগাল লাল হয়ে গেছে। খুব মনে পড়ছে অধরার কথা। মনে হচ্ছে এখন যদি অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম। তাই মানিব্যাগ থেকে অধরার ছবিটা বের করে বুকের সাথে জড়িয়ে নিলাম আর বলতে লাগলাম, অধরা, তুমি শুনতে পারছো? আমার হৃদয়টা আজও তোমার জন্য হাহাকার করে। আমার প্রতিটা স্পন্দন তোমার নাম বলে। কি করব, বাস্তবতা নির্মম করাঘাত। আমি যে পরিচিত এক সৈনিক, এসব ভাবতে ভাবতে হারিয়ে গেলাম ভার্সিটি লাইফে। অধরার সাথে দেখা হয় কলেজের নবীনবরণ উৎসবে। প্রথম দেখায় অধরার মতো আমিও ভালোবাসি অধরাকে। তারপর দুজনকে ভালোবাসা, একসাথে পথ চলার অঙ্গীকার। কখনো ভাবতে পারিনি আমারও বিয়ে, আমারই ভালোবাসা মানুষ দাঁড়িয়ে দেখবে। বুকের ভিতরে চিনচিনে ব্যথা করছে, বারবার অধরার মুখ ভেসে উঠছে। হঠাৎ ফজর আজান হলো। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষ করতেই সকাল হয়ে গেল। সকালবেলায় কাজে মেয়ে নাস্তার কথা বলে গেল। নাস্তা টেবিলে গিয়ে বসতেই কথা খাবার টেবিল থেকে উঠে পড়ল। উঠে পড়লে কেন? নাস্তা করবে না? কোনো 2 টাকার কর্মচারীর সাথে এক টেবিলে বসে খেতে পারবো না। কথা ভুলে যেও না রাজ,
তোমার স্বামী। কিসের স্বামী? 3বার কবুল বললে কেউ স্বামী হয়ে যায় না। স্বামী হতে হৃদয়ের একটা অনুভূতির কাজ করতে হয়। তাই কোনো কর্মচারীর সাথে একই টেবিলে বসে খেতে পারবো না। তুমি ভুলে যেও না, রাজ তোমার শুধু স্বামী না, তোমার অপকর্মগুলো নিজের করে নেওয়া একজন মহৎ মানুষ। আর আমরা মুসলমানরা আল্লাহকে সাক্ষী রেখে 3বার কবুল বলেই বিয়ে করে। আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন। তুমি কার সাথে কি করেছো বাবা হয়ে একটিবারও জিজ্ঞেস করিনি, কিন্তু রাজকে তুমি তাচ্ছিল্য করলে। তুমি আমার মেয়ে, আমি ভুলে যাব। কথা শুধু রাগে ফুলছে। হঠাৎ মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা তুলে দেখলাম হসপিটাল থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে আরসি বলে বের হয়ে গেলাম। কথার বাবা কয়েকবার জিজ্ঞাসা করলেও জরুরি কাজ আসে বলে চলে আসলাম। হসপিটালে এসে ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আপনি চিকিৎসা করেন, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, 6 মাসের মাঝে আমি সব টাকা পরিশোধ করে দিব। আচ্ছা, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ডাক্তার সাহেব, আমি কি আমার বোনটাকে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে 222 নম্বর বেডে যেতেই বুকটা ধক করে উঠল। বিছানায় শুয়ে আছে আমার একমাত্র বোন। ঘুম থেকে উঠেই যার মুখটা দেখতাম, কিন্তু আজ কতদিন ধরে বোনটার মুখ দেখি না। মুখটা মলিন হয়ে গেছে। এদিকে রিত্তের মাথার কাছে যেতেই ও বলে উঠল, ভাইয়া, ও ভাইয়া, খেয়েছো তুমি? আরে পাগলি, খেয়েছি। তুই খেয়েছিস? তুমি জানো না, তুমি যদি দিনে একবার এসে খাইয়ে না দাও তাহলে আমি খাই না। ভাইয়া, তোমার গালে কিসের দাগ ওগুলো? তারে কিছু না, রোদ পড়েছে তার রোদে গা লাল হয়ে গেছে। হসপিটালের মামাকে কিছু খাবার আনতে পাঠালাম। ভাইয়া, একটা কথা বলি। ভাইয়া, তোমার বুকে নিয়ে বা একটু খুব যেতে ইচ্ছে করছে, যদি আর কোনোদিন যেতে না পারি। আচ্ছা ভাইয়া, আমি বাঁচবো তো? এসব কি বলছিস পাগলি? তোর কিচ্ছু হবে না। তুই যে আমার কলিজা ছাড়া মানুষ বাঁচে। আয় বুকে আয়। রিক্তকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আজ থেকে মাসখানেক আগে রিক্ত কলেজ থেকে বাসায় ফিরছিল, কিন্তু বাসায় আসার আগেই পথের মাঝে সেন্সলেস হয়ে যায়। তারপর ডাক্তারের কাছে নিলে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে আমার কলিজার টুকরা বোনটার নাকি ব্রেন টিউমার হয়েছে। বোনকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে। সব মিলে 10 লাখ টাকা খরচ হবে। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল। পৃথিবীটা মুহূর্তে এলোমেলো হয়ে গেল। বুকের ভিতরটা কান্নায় ফেটে আসতেছিল। তবুও ডাক্তারকে বললাম, আমি সব ম্যানেজ করতেছি, আমার বোনের চিকিৎসা সব ব্যবস্থা করেন। নতুন চাকরিতে ঢুকেছে 20,000 টাকা মাসিক বেতনে। শহরে কি হয়? যে কয়েক টাকা জমানো ছিল সব হাসপাতালে জমা দিয়ে দিলাম। ভাবছি কি করব। ভাবলাম কিডনি দিব, যে ভাবা সেই কাজ। কিন্তু কিডনি ডোনেট করার কথা বলার সময় কথা ম্যাডাম শুনে তার কন্ট্রাক্ট হাজবেন্ড হওয়ার জন্য অফার করে এবং সব বুঝিয়ে বলে দেয়। তারপর সব কিছু তার প্ল্যান মাফিক হয়। এই ভাইয়া, তুমি কাঁদছিলে কেন? জানিস না তোর বোন তোর কান্না সহ্য করতে পারে না? একদম কাঁদবি না। এখন এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর কান্না না। ভাইয়া, আমি মরে গেলে তুই আর কাঁদবি না, কারণ তোর চোখে জল আর কেউ মুছে দেবে না। আমি মরে গেলেও দেখিস আমার আত্মা তোকে ভাইয়া বলে ডাকবে। আচ্ছা ভাইয়া, আমি মরে গেলে কি তুই আমাকে ভুলে যাবি? আমি যে তোকে না খাইয়ে দিলে তুই ঠিক মতো খাস না, তখনও কি খাওয়া বাদ দিয়ে দিবি? জানিস ভাইয়া, মা বাবার আদর পাইনি, কিন্তু তুই আমাকে মা বাবার চেয়েও কম আদর করিসনি। তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে রে ভাইয়া। আমার না খুব কষ্ট হচ্ছে ভাইয়া, আমাকে বাঁচা ভাইয়া। কথাটা বলে আর কোনো কথা বলছে না। এই রিত্ত, বোন আমার, কলিজার টুকরা আমার, কথা বল। তোকে যে কথা বলতেই হবে। তোর জন্য আমি আমার ভালোবাসাকে বিক্রি করেছি। ডাক্তার, ডাক্তার, কোথায় আছেন প্লিজ? দেখার আমার কলিজার টুকরা কথা বলছে না। ভয়ের কিছু নেই, সেন্সলেস হয়ে গেছে। তবে একটা বিষয় হলো, যত তাড়াতাড়ি পারেন অপারেশন করে নিতে হবে, তা না হলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। আজ আমি তাহলে আসি। রিতের কপালে আলতো করে একটা চুমু দিয়ে এসে পড়লাম। বাসায় আসার পর স্যার বলল, কোনো সমস্যা ছিল? কোথায় গিয়েছিলে? না স্যার, এক ফ্রেন্ডের সাথে কিছু দরকার ছিল। আচ্ছা, রুমে যাও। আমি রুমে ঢুকতেই কে যেন ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে পড়লো। চেয়ে দেখে অধরা। অধরা, পাগল হয়েছ? কি করছো? হ্যাঁ, আমি পাগল, তবে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব। প্লিজ তোমার বুকে একটু আশ্রয় দাও। কথাটা বলে বুকে মুখ লুকাতে চাইলো,
এদিকে অধরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে বললাম, কি করছো এসব? বলে যেও না আমি তোর বান্ধবীর স্বামী। জানি না তুমি কার স্বামী, আমি জানি আমি তোমাকে ভালোবাসি। কি অপরাধ ছিল আমার, তুমি বলতে পারলা না? আমার শরীর দরকার, আমি তাই দিতাম। কিন্তু তুমি কথার সাথে ডেট করেছো, সাথে কথার গর্ভে তোমার বাচ্চা। আমি এসব সহ্য করতে পারছি না, খুব কষ্ট হয় আমার। পৃথিবীতে কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যের বুকে সহ্য করবে না। আমি এসব ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আজ গরিব বলে কি তুমি আমার ভালোবাসাকে কথার ভালোবাসার কাছে বিক্রি করে দিলে? প্লিজ তোমার পায়ে নিচে একটু জায়গা দাও। আমি গরিব হতে পারি, আমার ভালোবাসা সত্যিই পবিত্র। আমি তোমাকে চাই, সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তোমার বুকে নাও। এ অধরা, কি করছো? পা ধরছো কেন? এটা হয় না, তুমি যা চাচ্ছ তা সম্ভব নয়। আমার হৃদয়ে তোমার কোনো স্থান নেই। আমার হৃদয়ে সবটা জুড়েই কথার বসবাস। শোনো, আমি কথাকে ভালোবাসি। তোমার কি আছে? কথা দেখতে অনেক সুন্দর, তেমনই সম্পদশালী। প্লিজ আমাকে বিরক্ত করো না, আর কষ্ট দিবে না। তোমার জন্য চাই না আমার সুখের সংসার নষ্ট হোক। কথাটা বলতে গিয়ে আমার মনে হলো কলিজাটা টেনে ছিঁড়ে বের করে দিলাম। চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব, হৃদয়টা ফেটে যাচ্ছে, তবু নিজেকে নিয়ন্ত্রণ করলাম। বাহ, সুখেই থাকো। কথাটা বলেই চোখের পানি ছেড়ে দিল অধরা। জানো রাজ, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমার সাথে ভালোবাসা নিয়ে এমন ঘৃণ অভিনয় করবে। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, ছিল না কোনো স্বার্থপরতা। হঠাৎ কথা আসতেই বলল, কথা, রাজ আমার স্বামী। কি বলছো সব অধরা? হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি বলছি। পৃথিবীতে কেউ নিজের স্বামীর পরিচয় দিতে সংকোচ বোধ করে না। আমি মিথ্যা বলিনি। অধরা প্লিজ, হে মিথ্যে বলো না। কেন মিথ্যে বলছো? আমি আমার ন্যায্য পাওনার জন্য বলছি। আকাশ বাতাসকে সাক্ষী রেখে তুমি আমায় বিয়ে করেছো। তুমি না বলেছো যতই ঝড় তুফান আসুক কখনো আমায় ছেড়ে যাবে না। কিন্তু কেন করলে এসব? তুমি জানো না কতটা তোমায় ভালোবাসি। অধরা প্লিজ চলে যাও, আমার একটা সম্মান আছে এই বাড়িতে। আমি তোমাকে না নিয়ে যাব না। কথা আমি সব সত্যি বলছি, বিশ্বাস করো। কথা প্লিজ বিশ্বাস করো, অধরা সব মিথ্যে বলছে। তুমি চুপ করো। আমি অধরাকে চিনি। অধরা আমার ছোটবেলার ফ্রেন্ড। অধরার বাবা ছিল আমার হোম টিউটর। অধরা আমার সাথে মিথ্যা বলতে পারে না। আগে তো ভাবতাম গরিবটা ভালো হয়, এখন দেখছি সম্পত্তির লোভে বউকে রেখে হন্তসত্ত্বা কোনো মেয়েকে বিয়ে করে। ছি, লজ্জা হয় না তোমার বউ রেখে আমাকে বিয়ে করতে? কথার অগ্নিদৃষ্টি বলছে, সে রাগে ক্ষোভে ভিতরে জ্বলে যাচ্ছে। কথা বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। আর অধরা যে বলছে আমি তার স্বামী, তার প্রমাণ দিতে পারবে? হ্যাঁ রাজ, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আমি জানতাম তুমি স্বীকার করবে না, তাই বিয়ের ক্যাবিননামার ফটোকপি আমার সাথে করে নিয়ে এসেছি। কথাটা বলেই ব্যাগ থেকে একটা কাগজ বের করলো। আমার হার্টবিট কাঁপছে। অধরা কি করছে এসব? খুব ভয় করছে। জানি না পাগলিটা কি থেকে কি করে বসে। কথা আমার দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। অন্যদিকে অধরা তার কাগজটা কথাকে দিয়ে বলল, দেখো রাজ, আর আমার বিয়ের ক্যাবিননামা। কথা ভিতর থেকে একটা কাগজ বের করে বলল, তুই আসলেই সারপ্রাইজ ম্যান। তোর বিয়ের কার্ড দিতে এত নাটক করতে হবে? দেখলাম তোদের ভালোবাসা। কথা, রাজ আমার বেস্ট ফ্রেন্ড ছিল কলেজ লাইফে, তাই তোদের দুজনকেই ভয় দেখালাম। সামনের শুক্রবারে আমার বিয়ে, তোরা দুজনেই আমার বিয়েতে যাবি। কি হলো, তোরা দুইজন এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহের প্রাণী। এই কথা, তোদের বাসায় আসলাম, চা কফি খাওয়াবি না? হুম, তোরা বসে কথা বল, আমি আসছি। কথা চলে গেলে অধরাকে বললাম, সত্যি কি বিয়ে করেছো? বিয়ে না করে বিয়ের কার্ড ছাপালাম। কেমনে? মনে রেখো, আমার এখানে সবকিছু অভিনয় হলেও একটা সত্যি কি জানো, আমি তোমায় ভালোবাসি, এবং তা নিজের জীবনের চেয়েও বেশি। তা খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলতে যে তুমি শুধু আমায়। কিন্তু আজ তোমার আর আমার মাঝে একটা বিশাল বড় দেওয়াল দাঁড়িয়ে গেছে। ভালো থেকো, কখনো আমার জন্য কষ্ট পেও না। তোমার থেকে দূরে গেলেও আত্মাটা তোমার পিছু ছাড়বে না। অধরার কথা শুনে চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কষ্টে দমবদ্ধ হয়ে আছে। মন চাচ্ছে অধরকে শক্ত করে বুকের সামনে জড়িয়ে ধরে বলি, তুমি শুধু আমার পুরোটা হৃদয় জুড়ে তোমার বসবাস। কিন্তু বাস্তবতার কাছে আমি আজ নির্বিকার। চোখের জল মোছায় যে আমার একান্ত কর্তব্য। নিজের কলিজার টুকরাকে এতটা কষ্ট দিলাম, অধরার মুখের দিকে তাকানোর শক্তি আমার নেই। কাজলগুলো চোখের পানির সাথে লেপ্টে আছে। কথা চা করে নিয়ে আসলে চা খেয়ে অধরা আবার বলল, রাজ, আপনি আর কথা অবশ্যই আসবেন। কথা,
তুই আর তোর হাজবেন্ডকে ছাড়া আমি কিন্তু কবুল বলতাম না। কথাটা শুনে বুকটা ছ্যাদ করে উঠল। অধরা চলে গেল। সে রাতে আর ঘুম হলো না। অধরার কথা বারবার মনে পড়ছে। অধরা ছবিটা বুকের সাথে জড়িয়ে রেখেছে। অন্যদিকে কথা তার বয়ফ্রেন্ড সজীবের সাথে কথা বলছে। কি আজব দুনিয়া, মনটা কেমন ছটফট করছে। এদিকে দেখতে দেখতে অধরার বিয়ের দিন এসে গেল। কথা আমাকে রেখে চলে গেল। এদিকে বিয়ে বাড়িতে পা দেওয়ার সাথে সাথে বুকটা চিনচিনে ব্যথা করছে। আজ অধরাকে একদম নীলপরির মতো লাগছে, খুব সুন্দর লাগছে। কাজল করা টানা টানা চোখ যেন আমাকে ডাকছে। অধরা আমার দেখে চেয়ে আছে। তার চোখ বলছে, রাজ, আমি তোমাকে ভালোবাসি, সত্যি তোমাকে আমার লাগবে, কিন্তু আমি যে আমার ভালোবাসাকে নীরবে বুকের মধ্যে দাফন করে ফেলেছি। অন্যদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এক পর্যায়ে অধরা তার এক বান্ধবীকে ইশারা দিয়ে বলল আমাকে যেন গান গাইতে বলে। মেয়েটা তাই করলো। এদিকে আমি কি করব ভাবতে পারছি না, যেতে চাচ্ছে না। পিছন থেকে কথা বলে উঠল, এখন আপনাদের সামনে গান গাইবে অধরার বেস্ট ফ্রেন্ড রাজ। আমি হাতে গিটারটা উল্টো করে ধরতেই সবাই হেসে দিল। একজন হেসে বলে ফেলল, আপনি গান গাইবেন না, জোকার হবেন? গিটার না বাজাতে পারলে নেমে পড়েন স্টেজ থেকে। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। কথা থেকে তাকিয়ে দেখি তার ছেলে হাসি। আমি মুচকি হেসে অধার দিকে তাকিয়ে গিটারের টিউন তুলতেই সবাই চুপ হয়ে গেল। আমার পছন্দের একটা গান গাইতে শুরু করলাম। গানটা শেষ করতেই সবাই হাত তালি দিতে লাগলো। সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কথার পাশ থেকে কয়েকটা মেয়ে এসে বলল, সত্যি আপনি খুব সুন্দর গান করেন, আপনার গানের প্রেমে পড়ে গেছি। আপনি কি আমার বন্ধু হবেন? এদিকে কথা দিকে তাকিয়ে দেখি হাসি মাখা মুখখানা বাংলা 5-এর মতো হয়ে গেছে। হঠাৎ বরের আশাতেই সবাই গেটে চলে গেল। আমি একটু দূরে দাঁড়িয়ে অধরার দিকে তাকিয়ে আছি। অধরা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুঝতেছি না কেন কাঁদছে। মা বাবাকে ছেড়ে যাবে হয়তো সেজন্য কাঁদছে। তবে আমার কেন এত কষ্ট হচ্ছে? আমি তো আমার ভালোবাসা মানুষকে নিজ থেকেই দূরে সরিয়ে দিয়েছি। একটু পরেই অধরা বর আসলো। বরটা অনেক সুন্দর দেখতে। অধরাকে কবুল বলতে বলছে। এদিকে আমার কলেজা ফেটে যাচ্ছে। নিজে ভালোবাসা মানুষের বিয়ে নিজ চোখের সামনে দেখতে হবে কখনো ভাবতে পারিনি। এদিকে অধরা কবুল বলছে না। আমি চোখ বন্ধ করে আছি। হঠাৎ অধরা মঞ্চে উঠে পড়ল। একজন চিৎকার দিয়ে বলল, অধরা বিষ খেয়েছে। কথাটা শুনতে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সবাই অধরাকে নিয়ে হসপিটালে চলে গেল। ডাক্তার অধরার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছে। আঙ্কেল আন্টি কাটছে। অধরা ছোট বোন সাথে আমাকে একটা চিঠি এনে হাতে ধরিয়ে দিল। চিঠি কেন দিচ্ছ? ভাইয়া, আপু আমাকে বিয়ের দিন চিঠিটা দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা তুমি যাও। আমি চিঠিটা নিয়ে হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। পা দুটো আর চলছে না। বাসায় আসতে কথার বাবার মাঝে ঝগড়া শুনতে পেলাম। বুঝতে পারলাম ঝগড়ার কারণ আমি। কথা এক পর্যায়ে বলেই ফেললো, কোনো ছোট লোকের সাথে এক রুমে রাত কাটাতে পারবো না। তুই ভুলে যাস না রাজ তোর স্বামী। আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে রাজকে বিয়ে করেছিস। বাবা, আমি এই বিয়ে মানি না। চুপ, আর একটা কথাও না, অনেক হয়েছে। মন চাইলে আমার বাসাতে থাকবি, মন না চাইলে বের হয়ে যাবি। কথা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। আমি সব শুনেও না শোনা ভান করে উপরে চলে গেলাম। রুমে ঢুকতে বুঝতে পারলাম কথা সজীবের সাথে কথা বলছে। হ্যালো বাবু, তুমি কবে আসবে? এই মাসেই আসবো। আর যত তাড়াতাড়ি পারো ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিও। বাবু, আমি আর পারছি না, তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করছি। আমার জানেমান আমাকে মিস করবে না? কে মিস করবে? আমার জানেমান। এদিকে আমি মাঝরাতে বেলকনিতে দাঁড়িয়ে আছি। হালকা নিয়ন আলোর নিচে চিঠির ভাঁজটা খুললাম। চিঠিটা খুলতে বুকটা মোচড় দিয়ে উঠল। প্রিয়, মরুর বুকে বৃষ্টির ফোঁটা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমার বিয়েটা হওয়ার কথা ছিল তোমার সাথে, কিন্তু তুমি কথাকে বিয়ে করে নিলে। তোমাকে শপথ করেছিলাম যদি বউ সাজি তাহলে তোমার বউ সাজবো, তাই মৃত্যুকে বেছে নিলাম। জানো, খুব কষ্ট হচ্ছে, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। সত্যি তুমি আসবে তো আমার বিয়ে বাড়িতে? তোমাকে মন ভরে শেষ দেখা দেখব। হৃদয়ের রং তুলি দিয়ে তোমার ছবি আঁকবো। তোমাকে কেড়ে নিলেও তোমার ছবিটাকে আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হে প্রিয় মেঘু, জানো আজ তোমাকে কত সুন্দর করে সাজিয়েছে। আমি তো এভাবে সাজতে চেয়েছিলাম শুধু তোমার জন্য, কিন্তু আজ আমাকে সবাই সাজিয়েছে অন্য কারোর জন্য। তুমি পারলেও আমি পারবো না তোমার জায়গায় অন্যকে বসাতে।
তাই মৃত্যুকে সাদরে আলিঙ্গন করে নিলাম। যেদিন আমি মরে যাব, ভুল করেও আমার লাশের কাছে যেও না। আমার আত্মাটাও হয়তো তোমাকে দেখে পাগল হয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করছে তোমার সাথে বাঁচতে, কিন্তু যে জীবনে তোমাকে পাবো না সেই জীবন রেখে কি করব? হেই, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না। গরিব মেয়েদের জন্য কাঁদতে হয় না। আমার জন্য কষ্ট পাবে না। রোজ সন্ধ্যা প্রদীপ হয়ে মিটিমিটি চলবো আর তোমায় দেখব। তুমি একটু সন্ধ্যা তারাদের দিকে তাকিও, দেখবে দূর আকাশ থেকে বলবে ভালোবাসি, বড্ড ভালোবাসি। ভালো থেকো সবসময়। ইতি, ঝরা ফুল। চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। হৃদয়টা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রাতটা নির্ঘুমে কাটলো। পরদিন সকালবেলায় মোবাইলে ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙলো। ফোনটা ধরতে উপাস থেকে ডাক্তার উজ্জ্বল বলল, আপনার বোনের ইমিডিয়েট অপারেশন করা লাগবে, তাই 5 লাখ টাকা নিয়ে রাতের মাঝে দেখা করেন। আচ্ছা, আপনার সব রেডি করেন, টাকা চিন্তা করতে হবে না। ফোনটা কেটে গভীর চিন্তা পড়ে গেলাম। এখন যদি টাকা না পাই তাহলে নিজের কলিজার টুকরো বোনটাকে বাঁচাতে পারবো না। আমার বোনটা, আমার যে পৃথিবী, সব কিছু অন্ধকার লাগছে। ভাবলাম ম্যাডামের কাছে চেয়ে দেখি। এদিকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢোকার সাথে সাথেই করে একটা চিৎকার দিল কথা। আমি কথাকে অবস্থা দেখে একটা চিৎকার দিয়ে এক দৌড়ে রুমে এসে পড়লাম। কিছুক্ষণ পর কথাকে দেখলাম একটা টাওয়াল পেঁচিয়ে রাগে হন হন করে আমার কাছে এসে পড়ল। এই ছোট লোকের বাচ্চা, তোর এত চরিত্র খারাপ কেন? ওয়াশরুমে না বলে ঢুকে পড়ছিলি কেন? ম্যাম, সত্যি আমি জানি না আপনি ওয়াশরুমে ছিলেন, আর ওয়াশরুমের দরজা লক ছিল না। আমি কিছু দেখিনি। প্লিজ আপনি ভয় পাবেন না। তোর লজ্জা করে না একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সবকিছু দেখে নেওয়া? আবার বলছিস ভয় পাবেন না? তোদের মায়ের ঠিক নেই। চুপ করবেন বলে কথা দিকে তাকাতে দেখি কথা টাওয়ালটা মাটিতে পড়ে গেছে। কথা যখন আমার গালে চল দিতে যাবে তখনই তার গা থেকে টাওয়ালটা খুলে যায়। আমি চোখ দুটো ধরে বললাম, এই লুচ্চা, চোখ বন্ধ করলি কেন? ম্যাম, আপনার টাওয়াল মাটিতে। কথাটা বলার সাথে সাথে কথা মাটির দিকে তাকিয়ে দেখে তার টাওয়াল গায়ে নেই। এক চিৎকার দিয়ে টাওয়ালটা শরীরের সাথে জড়িয়ে ধরে চলে গেল। আমি সোফাতে বসে আছি আর ভাবছি এতগুলো টাকা রাতের মাঝে কীভাবে ম্যানেজ করব। যদি টাকা ম্যানেজ করতে না পারি, কলজার টুকরা না, এইসব আমি কি ভাবছি। হঠাৎ নীল শাড়িতে একটা পরি আসলো। আমি তাকে দেখে কথা। এই রাজ, তোমাকে একটা কথা বলি। জি ম্যাম, বলেন। সত্যি কেমন সব দেখে ফেলেছো? ম্যাম, আপনার শরীরে যা আছে তাই দেখেছি। এই ছোট লোক, এখন আমার কি হবে? সব দেখে নিয়েছিস। আমি তো ভাবছিলাম গরিব হলেও তুই সবার মতো না। ম্যাম, ভয় পাবেন না। আপনি যা ভাবছেন তা কিছু হয়নি। আর ইসলামিক দৃষ্টিতে আপনি আমার স্ত্রী। চুপ করবি? কবর বললেই বউ হয়ে যায় না। ম্যাডাম, একটা কথা বলার ছিল। বল। আমার 5 লাখ টাকা লাগবে আজকেই। জানতাম তোদের মতো মানুষদের টাকা ছাড়ার কোনো কথা থাকে না। এই বলে লকার থেকে 5 লাখ টাকা নিয়ে এসে ফ্লোরে ঢিল মেরে বলল, যা হামাগুড়ি দিয়ে টাকা নিয়ে আয়। কুকুর যেমন করে খাবার খায় সেভাবে। এটা তোর শাস্তি। আমার সব দেখে নিয়েছিস। ঠাস করে ফ্লোরে বসে পড়লাম। টাকাগুলো যখন নিলাম তখন কথার মুখে দেখি তার ছেলের হাসি। যাই না ধনীরা গরিবের সাথে এমন কেন করে। চোখের পানে লুকিয়ে রেখে হসপিটালে পেট করলাম। বাসায় আসার আগে অধরাকে দেখতে পেলাম। অধরার বেডে যাওয়ার আগেই বুকটা কেঁপে উঠল। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মায়ের মুখটা কেমন জানি মলিন হয়ে গেছে। চাঁদ মাখা মুখটা অমাবস্যা অন্ধকারে ঢাকা পড়ে গেছে। কত অজস্র স্মৃতি ভেসে উঠেছে চোখের পাতায়। কত স্বপ্ন দেখেছিলাম অধরাকে নিয়ে। আল্লাহ কোন খেলা খেলছে আমার সাথে। চোখের পানি মুছে চলে আসলাম বাসায়। বাসায় আসতে দেখি কথা ফোনে কথা বলছে। সত্যি তুমি দেশে আসছো? আমার ময়না পাখির জন্য যে আমার হাসতেই হবে। আমি যে ময়না পাখিটাকে বড্ড বেশি ভালোবাসি। জানো, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। খুব খুব মিস করছি তোমায়। তুমি কি ছেলেটাকে ডিভোর্স দিয়ে ফেলেছো? না, বাবাকে ম্যানেজ করে দিয়ে দিব। তুমি টেনশন করো না, তুমি তাড়াতাড়ি আসো। এখন রাখি ময়না পাখি। কথা শেষ হলে রুমে ঢুকতে কথা বলল, আমাকে ডিভোর্স দিবি কয় মাসের মাঝেই। আমি কথাটা শুনে মনে মনে বললাম, বিয়ে শাদী এদের কাছে খেলনা মনে হয়। কি কথা কানে গিয়েছে? তোর কথা মতো কন্ট্রাক্টের টাকা দিয়েছি। ডিভোর্সের সাথে সাথে বাকি টাকাও পেয়ে যাবে। তবে শর্ত হলো বাবা যেন জানতে না পারে আমি ডিভোর্স দিতে বলেছি তোমায়। জি আচ্ছা।
পরদিন কথাকে দেখলাম সাজুগুজু করে বের হচ্ছে। কাজের মেয়ে বলল কথা পার্টিতে যাচ্ছে, বাড়িতে চেয়েও পারলাম না। কথা সন্ধ্যায় বের হয়ে গেলে হসপিটালে চলে গেলাম। ঋতুকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে সিএনজি করে হসপিটালে চলে গেলাম। ভাইয়া কেমন আছো তুমি? অনেক ভালো আছি। তোর মতো লক্ষ্মী একটা বোন যার আছে সে কি খারাপ থাকতে পারে? কথাটা বলে ঋতুর কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে কথাটা বললাম, এই ঋতু কাঁদছিস কেন? ভাইয়া তুমি এত ভালোবাসো কেন আমায়? জন্মের পর মা বাবাকে দেখিনি, বাবা মায়ের আদর পাইনি কখনো, কিন্তু তুমি কখনো বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। ভাইয়া আমার মনে হয় আমি বাঁচবো না। আমি মরে গেলে কি আমি ভুলে যাবে তুমি? চুপ করবি পাগলি, তুই মরে গেলে আমি বাঁচবো কার জন্য? তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার লক্ষ্মী বোন, তোর কিছু হবে না। তুই আবার ছেড়ে কোথাও যাবি না। আজ তাহলে আমি আসি। আসার সময় আবার রিক্তের কপালে একটা চুমু এঁকে দিলাম। হসপিটাল থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। একটা সিএনজি করে বাসায় ফিরছি। সিএনজিটা মাঝ রাস্তায় এসে নষ্ট হয়ে যায়। সেজন্য বাধ্য হয়ে পায়ে হেঁটে আসতে হচ্ছে। রাত 1টা, দূরে একটা গাড়ি স্ট্যান্ড করানো। রাস্তার কাছে যেতেই রাস্তার সাইডে চিপাগুলিতে মেলিকটের চিৎকার শোনা যাচ্ছে। বিষয়টা কি তা দেখার জন্য একটু সামনে যেতে শুনতে পেলাম, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে নষ্ট করো না। চিৎকার শুনে বুঝতে বাকি রইল না কাউকে জোর করে অসভ্যতামি করতে যাচ্ছে। কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। আমি কিছু না ভেবেই রাস্তার পাশে একটা লাঠি পেলাম। লাঠি নিয়ে সেখান থেকে চিৎকার শব্দ যেখানে হচ্ছে সেখানে গিয়ে দেখে 3জন ছেলে। দেখে বোঝা যাচ্ছে নেশাখোর। একটা মেয়েকে জোর করে ধর্ষণ করতে যাচ্ছে। এদিকে মেয়েটার গা থেকে শাড়িটা টার মেরে খুলে ঢিল মারলো। শাড়িটা আমার মুখে এসে পড়লো। শাড়িটা মুখ থেকে সরিয়ে বললাম, কি হচ্ছে এখানে? একটা ছেলে বলল, কি হচ্ছে তা তোমাকে দেখতে হবে না। যেখানে যেতে চাচ্ছিলে সেখানে যাও, নইলে ছুরি দিয়ে গলা নামিয়ে দিব। আমি তো এখানে আসছিলাম। কথাটা বলে যে ছেলেটা মেয়েটার উপর সেটাকে লাঠি দিয়ে বাড়ি দিতে পাশ থেকে একটা ছেলে পকেট থেকে একটা চাকু বের করে বাম হাতে পোজ দিল। ফিনকে দিয়ে রক্ত পড়ছে। আমি লাগাতার লাঠি দিয়ে বাড়িতে লাগলাম। 3টা ছেলে ভয় পেয়ে চলে গেল। মেয়েটা হাতে শাড়ি দিতেই চমকে উঠলাম। তুমি? কান্না করছে আর কোনো কথা বলছে না। শাড়ি হাতে দিয়ে বললাম, পরে নাও। কথা শাড়িটা হাতে নিয়ে বুকে জড়িয়ে নিল। ধন্যবাদ। আজ তুমি না থাকলে জানোয়ারের বাচ্চাগুলো আমাকে যে কি করতো। ধন্যবাদ গরিবদের দিতে হয় না। আপনি এদের খপ্পরে পড়লেন কিভাবে? কথা কিছু বলার আগে মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। আমি কথাকে ধরে ফেললাম। এই প্রথম কথা শরীরে স্পর্শ পেলাম। কথাকে নিয়ে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে আসলাম। এদিকে কথার বাবা ব্যবসায়ী কাজে দেশে বাইরে গিয়েছে। কথা অচেতন, রুমে নিয়ে শুয়ে দিলাম। কি অপরূপ লাগছে মেয়েটাকে। মনে হচ্ছে একদম নিষ্পাপ। চোখের উপর চুলগুলো পড়ে আছে। সরিয়ে দিতে গিয়েও পারলাম না। কোথাও যেন বাধা পেলাম। হঠাৎ কথা মিটিমিটি করে চোখ খুলল। বিছানা থেকে উঠতে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও কথাকে সোজা করে বসালাম। বসানোর সাথে সাথে কথা বমি করে দিল। বমি কথা শরীরে গিয়ে পড়ল। আমি কি করব ভাবতে পারছি না। কথা শাড়িটা চেঞ্জ করতে হবে। তাই পাশের রুম থেকে কাজের মেয়েকে ডেকে নিয়ে শাড়িটা চেঞ্জ করিয়ে দিলাম। শাড়ি চেঞ্জ করার পর কথার কাছে গিয়ে বসলাম। কাছে যেতেই কথা আমাকে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়েন বলছি। না ছাড়বো না, তুমি আজ আমায় আদর করবে। এই সুইসাইড কেমনে করে? জড়িয়ে ধরে এসব বলছে আর মুখ থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। মনে হয় ড্রিঙ্কস করেছে। মনে মনে ভাবছি যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এজন্য কথার সাথে অনিচ্ছা সত্ত্বেও শুয়ে পড়লাম। কথা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি মনে মনে ঠিক করলাম কথা ঘুমিয়ে গেলে রুম থেকে চলে যাব। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালবেলা কথার ঘুম ভাঙতেই দেখে আমি তাকে জড়িয়ে ধরে আছি। কথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। শরীরের দিকে তাকাতেই দেখে পার্টিতে যে শাড়ি পরেছিল সেই শাড়ি গায়ে নেই। তার মানে ছোট লোকটা আজ রাতে আমার সাথে অসভ্যতামি করেছে। এই ওর বিছানা থেকে। কি হয়েছে? চেয়ে দেখি কথা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তা বলার আগে বল, তুই আমার বেডে কেন? ম্যাডাম, কাল রাতে আপনি তো আমাকে থাকতে বলেছেন। মিথ্যে বলার জায়গা পাস না। আমার শাড়ি কে চেঞ্জ করেছে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এই ছোট লোক, তোকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু কাল তুই আমার সাথে ছি। কথাগুলো বলে ঠাস করে থাপড় বসিয়ে দিল। এই, তুই আমার চোখের সামনে থেকে বের হ, যা। আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমি রুম থেকে বের হতেই কাজের মেয়েটা খাবার নিয়ে কথা রুমে গিয়ে ঢুকলো। ম্যাডাম, আপনি কেমন আছেন? কাল রাতে আপনার ড্রেস চেঞ্জ করার সময় দেখলাম আপনার অনেক জ্বর। রাজ ভাইয়া সারা রাত জেগেছিল।
সত্যি রাজ ভাইয়া আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হোয়াট? কি বলছিস? কাল রাতে তুই আমার শাড়ি চেঞ্জ করেছিস? জি ম্যাডাম। আচ্ছা, তুই যা। কাজের মেয়েটা চলে গেল কথার কাছে। কাল রাতের কথা মনে পড়তেই কথা শরীর শিউরে ওঠে। কাল যদি আমি না থাকতাম তাহলে তার কি হতো, এইসব ভাবছে। আর মনে মনে বলছে, না, চলবারটা ঠিক হয়নি। কথা আমার রুমে গিয়ে দেখলো আমি ডায়েরির মাঝে কি যেন লিখছি। কথাকে দেখে আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। সরি রাজ, কিছু মনে করো না। না ম্যাডাম, সরি বলতে হবে না। এই নাও 50,000 টাকা। এটা কাল রাতে লম্পটের হাত থেকে বাঁচানোর জন্য। আমি টাকাটা কথা হাতে ধরিয়ে দিয়ে বললাম, ম্যাডাম, আপনারা ধনীরা হয়তো আপনাদের সতীত্বটাকে টাকাতে পরিমাপ করেন, কিন্তু আমাদের কাছে সতীত্ব অমূল্য সম্পদ, যা টাকা পরিমাপ করা যায় না। আমি কিছু পাওয়ার আশায় আপনাকে বাঁচাইনি। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এই কাজটাই করতাম। কথা কেমন জানি কোনভাবে আমার দিকে তাকালো। পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে আসলাম। দিনগুলো ভালোই কাটতেছিল, কিন্তু অধরা এখনও সুস্থ হয়ে ওঠেনি। অধরাকে আইসিইউতে রাখা হয়েছে। অধরার অবর্তমানে অধরার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়। রাতে অধরার ছবি বুকে নিয়ে কাঁদছি। হঠাৎ কথার ফোনটা কিরিং করে বাজছে। কথা ফোন ধরতে বলতে লাগলো, আমার জানটা কেমন আছে? আমার জানটা কবে আসবে? ময়না পাখি, ভালোই আছি। তুমি কেমন আছো? ভালোই আছি। কবে আসবে? তোমার যে বড্ড মিস করছি, খুব আপন করে পেতে ইচ্ছে করছে। ময়না পাখি, আমি এ সপ্তাহেই আসবো। আর তুমি ছেলেটাকে ডিভোর্স দিয়েছো? বাবু, এই সপ্তাহে ডিভোর্স দিয়ে দেবে। তুমি তাড়াতাড়ি এসে পড়ো, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আসতেই হবে যে। এখন রাখি ময়না পাখি, আই লাভ ইউ। ওকে, লাভ ইউ টু। কথা ফোনটা রেখে আমার কাছে এসে বলল, তুমি কবে আমায় ডিভোর্স দিচ্ছ? তোমার শর্তের সব টাকা তো দিয়ে দিয়েছি। কোনো চালাকি করলে কিন্তু খবর আছে। ম্যাডাম, চিন্তা করবেন না, এই সপ্তাহে পেয়ে যাবেন। আর আপনার বাবাকে নিয়ে কখনো চিন্তা করতে হবে না, তিনি আমাকে দোষারোপ করবেন। আপনি ঘুমান। 3 দিন পর কথা শপিং করতে বের হলে মার্কেটের সামনে সজীবের মতো কাউকে দেখে। কথা শিওর না এটা সজীব, কার সজীবের সাথে একটা মেয়েও দেখা যাচ্ছে। কথা শিওর হওয়ার জন্য আর একটু সামনে যেতে দেখে সজীব আর একটা মেয়ে। মেয়েটার আপত্তিকর জায়গায় হাত দিয়ে রেখেছে সজীব। মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠল। কথার বুক ফেটে কান্না আসছে। যাকে এতটা ভালোবাসলো, যার জন্য বাবাকে কষ্ট দিল, বিয়ের আগে বাচ্চার মা হয়ে গেল, মুহূর্তের মাঝে সাধারণ স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেল। কথা সজীবের পিছনে পিছনে গাড়ি নিয়ে ফলো করলো। সজীব মেয়েটাকে নিয়ে তাদের বাসায় ঢুকলো। সজীবের পিছনে পিছনে কথাও ঢুকলো। কথা সজীবের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে আওয়াজ আসছে, বাবু কবে বিয়ে করবে? বিয়ে তো তোমাকেই করবো, কিন্তু আগে কথার সব সম্পত্তি দখল করে নেই। সব প্ল্যানিং সাকসেস হওয়ার পথে। সত্যি? কথার বাবার জন্য আমাদের অনেক টাকা লস হয়ে যায়, তাই বাবার কথা মতো কথাকে পটিয়ে নিয়েছি। সাথে বাবাকে তার বাবার অপমান করা শাস্তি সবার সামনে দিয়েছি। সবাই জানে কথা একটা নষ্ট মেয়ে, বিয়ের আগেই গর্ভবতী হয়েছে। এখন কথাকে বিয়ে করে তার সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে ডিভোর্স দিয়ে আমার জানেমানকে বিয়ে করব। সত্যি আমার বাবুটা অনেক কিউট। আসো, আদর করি। কথা সজীবের জঘন্য কাহিনী শুনে নিয়ে কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি তার ভালোবাসা সজীব, যাকে নিজে সর্বস্ব বিলিয়ে দিয়েছে? কথার দু চোখ বেয়ে পানি পড়ছে। বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা কেমন হয় কেড়ে নিচ্ছে। কথা আর থাকতে পারছে না বিশ্বাসঘাতকের বাড়িতে। বাম হাতে চোখটা মুছে দৌড়ে বের হয়ে গেল। বাসায় এসে দেখে আমি কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে ভরছি। হাতে একটা কাগজ দেখতে পেল। কি হচ্ছে কথা কিছুই বুঝতে পারছে না। এদিকে আমি কথা হাতে কাগজটা ধরে দিয়ে বললাম, এই নেন আপনার ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, আপনি করে দিলেই হবে। কথার সামনে ডিভোর্স পেপারটা পড়ে আছে, একটা সাইন দিলেই মুক্তি পাবে সে। মুক্তিটাই তো তার প্রয়োজন ছিল। এই মুক্তির জন্যই কত অভিনয় করতে হয়েছে। টেবিলে থাকা কলমটা তুলে নিল। হাতটা কেমন জানি কাঁপছে। চোখের সামনে অজস্র স্মৃতি ভেসে উঠছে। শরীরটা থরথর করে কাঁপছে কথার। চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো হয়ে গেছে জ্বরে। কারণ কথা যে সজীবকে ভালোবাসত, সজীবকে ভালোবেসে নিজের দেহটাকেও সঁপে দিয়েছিল। আর সেই সঁপে দেওয়ার ফসলটা যে তার গর্ভে বড় হচ্ছে। এদিকে রাজ হাতে ব্যাগ নিয়ে কথার সামনে দাঁড়ালো। মন চাচ্ছে রাজকে থেকে যেতে বলতে,
কিন্তু সেটা তো কথা ছিল না। রাজের সাথে যা কন্ট্যাক্ট ছিল তাই তো হবে। রাজ কথার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে যখনই রুমের দরজায় অতিক্রম করবে তখনই পেছন থেকে কিছু ধপ করে পড়ে যাওয়ার শব্দে পেছনের দিকে তাকালো। পিছনের দিকে তাকাতে দেখতে পেলাম কথা ফুলের পড়ে আছে, মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে কথাকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার কথা রুম থেকে বের হয়ে আমাকে বলল, রোগী আপনার কি হয়? আমি অনিচ্ছা সত্ত্বেও বলে ফেললাম কথা আমার স্ত্রী। ও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন, গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি। ওনার গায়ে তো প্রচুর জ্বর, আপনি আগে খেয়াল করেননি? ডাক্তারকে বললাম আমি বাসায় ছিলাম না। ও আচ্ছা, তবে শুনুন, 3 দিন হাসপাতালে থাকতে হবে। 3 দিন পর মোটামুটি সুস্থ হয়ে যাবে। কথার বেডে বসে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। হঠাৎ কারো ধাক্কায় সজাগ পেয়ে দেখি আমি কথার বুকে। আমাকে কথার বুকে দেখে ধাক্কা দিয়ে উঠে গালে ঠাস করে 2টা চর বসিয়ে দিল। এই ছোট লোক, তুই হসপিটালের মাঝেও আমার সরলতার সুযোগ নিয়ে অশুভতামি করছিস? লজ্জা করে না? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানিস না? আমি কিছু না বলে চোখের পানি ছেড়ে দিলাম। সত্যিই তো মেয়েদের সম্মান করতে পারি না। আমার চোখ থেকে পানি পড়া দেখে কথা বলল, তুই অভিনয় করিস, অভিনয়ে অস্কার পাবি। এক থাপ্পড়ে যেভাবে কাঁদছিস মনে হয় বোন মারা গেছে। কথা শুনে প্রচণ্ড রাগ হলো, তবু কিছু বলতে পারলাম না, কারণ ওর টাকা দিয়েই আমার কলিজার টুকরো বোনটার চিকিৎসা হলো। রুম থেকে বের হয়ে গেলাম। আমার পিছনে পিছনে নার্স ঢুকলো। ম্যাডাম এখন কেমন আছেন? হ্যাঁ, অনেকটা বেটার ফিল করছি। আজকে কি আমি ছাড়া পেতে পারি? অবশ্যই। আচ্ছা ম্যাডাম, আপনাকে কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আপনি সত্যি অনেক ভাগ্যবতী একটা মেয়ে। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে একটা স্বামী দান করেছেন। জানেন, আপনি যে 3টে দিন হসপিটালে ছিলেন, একটা দিনও সে আপনার পাশ থেকে দূরে যায়নি। জানেন, কাল যখন নামাজ পড়ে দোয়া করতেছে তখন পাশ থেকে সব শুনছি। ওনার প্রতিটা চাওয়ায় আপনি ছিলেন। জানেন, কাল রাতে যখন আপনার বেডে বসে বসে আপনাকে দেখছে, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আপনার স্বামী আপনার মাঝে খুঁজে পাচ্ছে। আমি চলে যাবার পর আবার 30 মিনিট পর আসি আপনাকে দেখতে। তখন দেখি আপনার স্বামী আপনার পাশে বসে বসে ঝিমোচ্ছে। বড্ড হাসি পাচ্ছিল। হঠাৎ আপনার বুকের ওপর পড়ে গেল। দৃশ্যটা মনে হয় পূর্ণতা পাচ্ছিল না, কিন্তু ক্ষণিক পরেই আপনি আপনার বাহু ধরে আপনার স্বামীকে আবদ্ধ করে নিলেন। দৃশ্যটা আমার দেখা সবচেয়ে সুন্দর ছিল। সত্যি আপনি বড় ভাগ্যবতী, এমন একজনকে পেয়েছেন যার মতো স্বামীকে পৃথিবীর সকল মেয়েই চায়। জানেন আপু, আমিও লাভ ম্যারেজ করেছি, ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামী সারাটা দিন বাসায় বসে থাকে, মাস শেষে বেতনটা নিয়ে নেয়। ভালোবাসি বলে কিছু বলতে পারি না। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। নার্সের মুখে এসব শুনে কথার চিৎকার দিয়ে কান্না করতে মন চাচ্ছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। না জেনে কত অপমানটাই না করেছে রাজের সাথে। সকালবেলা চর মারাতেও হাতের আঙুলের ছাপ বসে গিয়েছে রাজের গালে। হাতটা কেটে ফেলতে ইচ্ছা করছে। বড় ভুল করে ফেলেছিল কাজকে হিরে ভেবে, আর হিরেকে কাজ ভেবে। কথার সজীবকে নয়, রাজকেই লাগবে। হসপিটাল থেকে বের হয়ে দৌড়ে বাসায় গিয়ে দেখে কথার বাবা বিদেশ থেকে এসেছে। রাজ রুম থেকে বের হয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আঙ্কেল, যদি কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো অপরাধ করে থাকি, ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। না বাবা, বরং তোমার প্রতি যে অবিচার করেছি সেই জন্য আমাকে ক্ষমা করে দিও। না আঙ্কেল, আপনি কেন এসব বলছেন? আচ্ছা, এবার তাহলে আসি বলে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। কথা আমাকে ডাকতে গিয়েও থেমে গেল। কি মুখে ডাকবে আমায়? দেখলাম চোখে পানি টলমল করছে। না, এই ধনীদের জেলখানায় আর নয়। বেরিয়ে হসপিটালে চলে আসলাম। অধরার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, রাজকে যেতে দিও না, ওকে ফিরাও না বাবা, ও চলে যাচ্ছে। কি ফিরাবো? কাকে? যাকে গরিব বলে, ছোট লোককে বলে কোথায় কোথায় থাপ্পড় দিয়েছিস তাকে, নাকি তোর কন্ট্যাক্ট করা বরকে? কথা বল, কাঁদছিস কেন? বাবা হিসেবে কোনো বাবাই চায় না তার মেয়ে কান্না করুক, কিন্তু তুই যে অপরাধ করেছিস তোর কান্না করাই উত্তম। কতটা মহৎ হলে মানুষ অন্য একজনের ধর্ষণসহ অবৈধ সন্তানকে স্বীকৃতি দেয় জানিস? তা জানবি কেন?
জানিস তো গরিবদের অপমান করা, জানিস বিয়ের আগে নিজের শরীরটা পশুদের হাতে তুলে দেওয়া। সি, লজ্জা করে না এখন ফেরাতে বলতে চাওয়া? জানিস রাজ কেন তোর অপমান সহ্য করেছে? কেন টাকা চেয়েছিল এতগুলো তার বোনকে বাঁচাতে? আরে পৃথিবীর ভাইদের কাতারে শ্রেষ্ঠ ভাইয়ের তালিকায় রাজের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে পৃথিবীর ধ্বংসের আগে পর্যন্ত। একটা ভাই তার বোনকে বাঁচাতে নিজের ভালোবাসাকে নিজের বুকে কবর দিয়েছে। তোর ভাগ্য ভালো, গত 7টা মাস তুই এক ছাদের নিচে কোনো মহৎ মানুষকে পেয়েছিলি। আরে স্বামী হিসেবে যে দায়িত্বগুলো পালন করতে হয় সে সব দায়িত্ব পালন করেছে। তোর অসুস্থের সময় যে মানুষটা দুটো চোখের পাতা এক করেনি তাকে তুই শুধু কষ্টই দিয়েছিস। আমি বিদেশ থাকলেও তোর প্রতিটা কর্মকাণ্ডের খবর পেয়েছি। বাবা, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আর এসব বলো না। আমি আর শুনতে পাচ্ছি না। তুমি রাজকে এনে দাও বাবা, তোমার কথা রাজ শুনবে। আমি রাজকে ছাড়া বাঁচবো না, সত্যি বাবা। আমার স্বামীকে ছাড়া আমি মরেই যাব, সারা জীবন ওর পায়ের নিচেই পড়ে থাকবো। তুমি এনে দাও বাবা। কথাটা বলে টেবিলে থাকা ডিভোর্স পেপারটা ছেড়ে ফেলো কথার বাবা কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই কথাকে বলল, তুই রাজের কাছে গিয়ে তোর ভালোবাসা আদায় করে নে। কথা দারোয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারলো রাজ হসপিটালে গিয়েছে। কথা গাড়ি নিয়ে হসপিটালে গিয়ে যা দেখলো তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে রাজের মাথাটা অধরার বুকে। অধরা রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে তারা দুজন ভালোবাসার সাগরে হাবুডুবু খাচ্ছে। বুকের ভেতরটা চিনচিন করে উঠল কথার। পৃথিবীটা মুহূর্তে অন্ধকার হয়ে যাচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে আজ তার? সে তো চেয়েছিল রাজের কাছ থেকে মুক্তি। আজ অধরার বুকে রাজকে দেখে কেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। দরজার মূর্তির মতো দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কথা। হঠাৎ অধরা আমাকে বুক থেকে সরিয়ে দিল। আমি অধরার হঠাৎ আমার পরিবর্তন দেখে আকস্মিক হতভম্ব হলাম। মনে মনে ভাবলাম, অধরা মনে হয় আমার সাথে অভিমান করেছে। তার অভিমান ভাঙানোর জন্য অধরা কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে গেলাম। মুখটা যখন অধরা কপালের কাছাকাছি, তখন গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল অধরা। থাপ্পড়টা এত জোরে ছিল যে ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। ডান হাতখানা মুখের সাথে লাগিয়ে বাম হাতখানা দিয়ে চোখে জল মুছতে লাগলাম। যাকে নিজের কলিজাতে আশ্রয় দিয়েছি আর সেই মানুষটা আমার কলিজাতে আঘাত করলো। অধরা থাপ্পড়টা আমার ঠোঁটে নয়, আমার কলিজাতে লেগেছে। বুকের ভিতরটা হু করে কেঁদে উঠল। কি খুব কষ্ট হচ্ছে তাই না? তোকে 2টো থাপ্পড় দিয়েছি, পারলে তোকে খুন করতাম। জানিস, তোকে ভালোবেসে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। তোর জন্য কলেজের কোনো একটা ছেলের সাথে কথা বলিনি, তুই কষ্ট পাবি বলে। কিন্তু তুই আমার ভালোবাসাকে অপমান করে ধনী দুলালি কথাকে বিয়ে করে নিলি। তুই কিভাবে পারলি? তোকে ক্ষমা করে দিব? তোকে ক্ষমা করলে যে সকল পবিত্র ভালোবাসাকে অপমান করা হবে। তোকে কেন বুকে নিয়েছিলাম জানিস? জানিস না, বড্ড বেশি ভালোবাসতাম, তাই যখন জ্ঞান ফিরে তখনই তোকে দেখতে পাই। হয়তো তোকে বুকে না নিলে মরেই যেতাম। বুকের ভেতরটা ভালোবাসার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, তাই তোকে বুকে নিয়ে বুকটাকে শান্ত করলাম। কিন্তু পরক্ষণেই মনে হলো কোনো এক প্রতারককে বুকে নিয়েছি নিরীহ ভালোবাসাকে গলা টিপে হত্যা করা কাউকে, যে আমার বান্ধবীর সাথে অশ্লীল কাজ করে বিয়ে করে। ছি, লজ্জা হচ্ছে তোকে বুকে নিয়েছিলাম। অধরা প্লিজ বিশ্বাস করো, আমার হৃদয় শুধু তোমারই নাম। আমার সারাটা হৃদয় জুড়ে তুমি আছো। প্লিজ আমার কথাটা শোনো, আমাকে তাড়িয়ে দিও না। চুপ, ছোট লোকের বাচ্চা, আর একটা কথাও না। তোকে যদি পারতাম আমি এক্ষুনি খুন করতাম। তুই আমার সামনে আসলে মরা মুখ দেখবি আমার। আমি তোকে ঘৃণা করি। তোর এই পাপি মুখটা দ্বিতীয়বার দেখার আগে যেন আমার মরণ হয়। তবুও ভালোবাসা নিয়ে কোনো প্রতারকের মুখ আমি দেখতে চাই না, যে কিনা নিজের ভালোবাসাকে টাকার লোভে ছেড়ে দিয়ে চলে যায়। আমি এই মাসে বাবার পছন্দ করা ছেলের কাছে বিয়ে বসবো। কাঁদতে কাঁদতে অধরা কথাগুলো একদম বলে দিল। অধরা কথা শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। যাকে এতটা ভালোবাসলাম সেও আজ ভুল বুঝলো। রুমের বাইরে থেকে কথা সব শুনেছে। কথার খুব কষ্ট হচ্ছে। সে মনে স্থির করে নিল সব কিছু বলে দিবে। আমি রুম থেকে বের হতেই কথাকে দেখে অবাক হলাম। ম্যাডাম, আপনি হসপিটালে কেন? আমার স্বামীর কাছে। কে আপনার স্বামী? 3 বার কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে যাকে বিয়ে করেছি সে আমার স্বামী। ম্যাডাম ভুল করছেন। কবুল বললেই তো আর স্ত্রী হওয়া যায় না। আপনি তো নিজেই বলেছেন। সেটা ভুল বলেছি, আমাকে ক্ষমা করে দাও। পায়ে পড়ে গিয়েছে সবার সামনে। হসপিটালে সবাই সার্কাস দেখার মতো তাকিয়ে আছে। এই কি করছেন?
আপনার মান সম্মান সব ধুলে মিশে যাবে তো ম্যাডাম। ওঠেন, গরিবদের কাছে ক্ষমা চাইতে নেই। তারা সব কিছু দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। ক্ষমা তো আপনাকে তখনই করে দিয়েছি যখন ক্ষমা চেয়েছেন। আমি জানি তুমি সত্যি অনেক মহান। জানো, তোমার আর অধরার সব কিছু শুনেছি। আমি চাই না অধরা ভুল ধারণা নিয়ে বেঁচে থাকুক। আমি অধরাকে সব বলে দেব। ম্যাডাম, আমার কসম, ওকে কিছু বলবেন না। ওই অন্যকে বিয়ে করে সুখী হতে চেয়েছে। এ চেয়ে আনন্দের কথা আমার কি হতে পারে? আমি না হয় কষ্টই পাই। কথাটা বলে হসপিটাল থেকে সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় গেট খুলতেই পিছনে দেখি কথা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম ঘটনায় আকস্মিক বিস্মিত হয়ে গেলাম। হঠাৎ আপনি ব্যাগপত্র নিয়ে গরিবের ঘরে? না, গরিবের ঘরে তো আমি আসিনি। আমি এসেছি আমার স্বামীর ঘরে, আমার স্বামীর পায়ের নিচে আমার ঠিকানা খুঁজে নিতে। ম্যাডাম, আস্তে, মানুষ শুনতে পাবে। কেউ এসব শুনলে আমার মান সম্মান কিছুই থাকবে না। শুনুক, তাতে কি হয়েছে? রাজ, বিশ্বাস করো, আমি তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। তুমি যে ডিভোর্স দিয়েছো সেই ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলেছি। আমার ডিভোর্স চাই না, আমি তোমাকে চাই। তুমি আমাকে তোমার বুকে জায়গা দাও। জানো, আমি ভালোবাসা কি বুঝতাম না। তোমার আবেশে ভালোবাসা কি বুঝতে শিখেছি। তোমাকে ছাড়া সত্যি মরে যাব। তুমি হয় আমাকে গলা টিপে হত্যা করো, নয়তো আমাকে বুকে টেনে নাও। সরি, ক্ষমা করবেন। এক বুকে দুজনকে কখনো জায়গা দেওয়া যায় না। আমার বুকে সম্পূর্ণ জায়গা জুড়ে অধরা বিচরণ, আর সে আমার হৃদয়টাতে সারা জীবন থাকবে। অধরা তো তোমায় ভালোবাসে না। তাতে কি হয়েছে? আমি তো ভালোবাসি, তাতেই চলবে। রাজ, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? তুমি যে আমার একমাত্র আশ্রয়স্থল। তোমার বাড়িটাই যে আমার বাড়ি। কি বলছেন? 7তলা ফ্ল্যাট রেখে কেউ টিন ছেটকে আপনার বাড়ি বলছেন? আর আপনি এতদিন যেখানে ছিলেন সেখানেই থাকবেন? প্লিজ রাজ, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমাকে একটু জড়িয়ে নিতে দিবে কি? বুকের ভেতরটা শূন্য লাগছে ভীষণ। কথাটা বলে যখনই আমাকে জড়িয়ে ধরতে আসবে ঠাস করে চর বসিয়ে দিলাম। হঠাৎ হসপিটাল থেকে ফোন আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে যা শুনলাম তার শুনে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমার বোনটা পুরোপুরি সুস্থ। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? কথাকে অনুরোধ করে বললাম যে আমার বাসা থেকে যেন চলে যায়। কথা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। আমি রেডি হয়ে ঋতুকে নিয়ে আসতে চলে গেলাম। ডাক্তার কিছু নির্দেশনা দিয়ে ঋতুকে রিলিজ করে দিল। ঋতু আমাকে দেখেই ভাইয়া ভাইয়া বলে জড়িয়ে দিল। বুকের ভিতরটা কেমন করে উঠল। মা আমারও বনি যে পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র অবলম্বন আমার। ঋতুকে নিয়ে বাসায় ফিরলাম। ছোটোখাটো একটা চাকরিও দেখে নিয়েছি 1 সপ্তাহের মধ্যে। সারাদিন ব্যস্ততার মাঝে থাকলেও রাতে খুব করে অধরার কথা মনে পড়তো। তখন খুব কষ্ট হতো। অধরার মুখটা বরাবর মতো দু চোখে ভেসে উঠত। যাকে এতটা ভালোবাসলাম সে আমাকে ভুল বুঝলো। পরের দিন অফিস থেকে ফেরার পথে অধরাকে দেখতে পেলাম শপিং মলে অন্য একটা ছেলের সাথে শপিং করছে। দেখে মনে হলো বিয়ের শপিং। অধরা বলে ডাকতে গিয়েও থেমে গেলাম। অধরা যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে ভালো থাকুক। বাম হাতে সাথে হাতটা দিয়ে চোখটা মুছে নিলাম, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ কীভাবে বন্ধ করব? বাসায় এসে না খেয়ে শুয়ে পড়লাম। আমার এমন ব্যবহারে রিক্ত খানিকটা কষ্ট পেল। ওই ভাইয়া, ওঠ, খাবি না? তোর কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ করছে? না, তুই খেয়ে নে, এমনিতে খেতে মন চাচ্ছে না। ভাইয়া, তুই না খেলে কিন্তু আমিও খাবো না। কেন আমাকে কষ্ট দিস? জানিস না তোর কষ্টতে আমি কষ্ট পাই? হা কর ভাইয়া। বোনের জোড়াজুড়িতে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে নামাজ পড়ে শুয়ে পড়লাম। অন্যদিকে আজকে রাজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাজের বিয়ে অনেক জল্পনা কল্পনার শেষে অধরার সাথেই। কথা সহ্য করতে পারছে না এসব, বুকটা ফেটে যাচ্ছে। কথা যে রাজকে ভালোবেসে ফেলেছে, রাজের স্মৃতিগুলো বুকে কাটা হয়ে বিঁধছে। কাজী যখন কবুল পড়ার তখন কথা দৌড়ে গিয়ে রাজের পায়ে ধরে কান্না করতে লাগে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি না আমার স্বামী, আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে বিয়ে করেছিলে আমায়। তুমি তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও জীবন, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলো। কি করব আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না। আমাকে তোমার ভালোবাসার ভিক্ষা দাও। বিয়ে বাড়ির সবাই কথার এমন ব্যবহারে অবাক হয়ে যায়, কিন্তু রাজ কথাকে চলে যেতে বলল। কথার চোখের সামনে রাজ আর অধরার বিয়েটা হয়ে গেল। কথার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎই কিসের শব্দে কথার ঘুম ভেঙে যায়। কথার রাজ বলে একটা চিৎকার দেয়। বিছানা থেকে উঠে গ্লাসে থাকা পানি দিয়ে গলাটা ভিজিয়ে নেয়। খুব কষ্ট হচ্ছে, রাজকে ছাড়া সে বাঁচতে পারবে না।
বিছানা থেকে রাজের ছবিটা তুলে বুকে নিয়ে আবারও কাঁদতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। এই সময় নাকি আল্লাহ তাআলা বান্দার ফরিয়াদ কবুল করেন। কথার বিছানা থেকে উঠে সুন্দর করে অজু করে নিল। অজু করে তাহাজ্জুদের নামাজের পর 2 রাকাত সালাতুল হজত পড়ে মহান আল্লাহ তাআলাতে দুয়ারবারে 2খানা হাত তুলে বলতে লাগলো, হে পরম করুণাময়, সারা জাহানের মালিক, আমি নিশি রাতের পথিক হয়ে তোমারই দরবারে 2খানা হাত তুলে ধরেছি। কোনোদিন কোনো কিছু চাইনি, আজ চাইবো তোমার কাছে। তোমার কাছে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। ও আল্লাহ, ছোটবেলায় মাকে তোমার কাছে নিয়েছিলে, তোমাকে বলিনি কেন মাকে নিয়ে নিলে, কোনো অভিযোগ করিনি তোমার কাছে। ও আল্লাহ, আজ ফকির হয়ে তোমার দরবারে আমি আমার স্বামীকে ভিক্ষা চাই। আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও। হে রহিম, রহমান, কোন নামে ডাকলে তুমি সাড়া দেবে আমার জানা নেই। আল্লাহ, একটা মায়ের নিকট তার সন্তান যদি কান্না করে দেয়, মা দিশেহারা হয়ে পাগল হয়ে যায়। আর তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আমার চোখের পানি কি তোমার রহমতের দরিয়ায় টান মারে না? আমার মাঝরাতের কান্না কি তুমি শুনতে পারো না আল্লাহ? একজন মা ছাড়া মেয়ের আর্তনাদ কি তুমি শুনতে পারো না? হে পারওয়ারদিগার, আমার স্বামীকে কবুল করে নাও আমার জন্য। নিশ্চয়ই তুমি আমার দোয়া কবুল করেছো। আমিন। কথা মনোযোগ শেষ করে জায়নামাজে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দরজা খুলতে দেখি কথা দাঁড়িয়ে আছে। আরে ম্যাম, ছোট লোকের বাড়িতে কোনো কারণ ছাড়াই? আমার কথাগুলো শুনে কথা ফুপিয়ে কাঁদছে। আমি সব সহ্য করতে পারি, তবে কারো কান্না সহ্য করতে পারি না। কি হলো ম্যাম, আমার কথা কষ্ট পেলে ক্ষমা করবেন। কথাটা বলে যখন পিছনে ফিরতে যাব, তখন পায়ে কারো স্পর্শ পেলাম। নিচে তাকিয়ে দেখি কথা পা দুটি ঝাপটে রয়েছে। ম্যাডাম, আপনি কি করছেন? প্লিজ এমন করবেন না, আপনি চলে যান। কথা বলল যে সেখানে থাকবে, সে তার স্বামীর কাছে থাকতে এসেছে, অনেক কিছু বলল। আমি তখন কথাকে এক টান দিয়ে আমার বুকে জড়িয়ে নিলাম। এই প্রথম কথা স্পর্শ পেলাম, শরীরটা কেমন যেন কেঁপে উঠল। কথা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। কথার চোখের পানিতে আমার শার্টটা ভিজে যাচ্ছে। কথাকে ছাড়িয়ে এই প্রথম কথার কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। পিছু থেকে রিক্ত বলে উঠল, এই বিয়ে আমি মানি না। আমাকে না জানিয়ে সব করে ফেলেছো তোমরা। পরে রিক্তুকে সব খুলে বললাম। হঠাৎ কথাদের বাসা থেকে ফোন আসলো। আঙ্কেল নাকি স্ট্রোক করেছে। ফোনটা রেখে কথাকে নিয়ে বাড়িতে উঠে পড়লাম। কথা দুটো গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি হাইওয়েতে উঠেই ব্রেক ফেল করলো। কোনো উপায় না পেয়ে কথা গাড়ি নিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগিয়ে দিল। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতে দেখি হাসপাতালে বেডে শুয়ে আছে, সারা শরীর ব্যান্ডেজ করা, হাত পা ঠিকমতো নড়াতে পারছে না। রিক্তকে পাশে আসতে বললাম, কথা কেমন আছে? রিক্ত কাঁদছে, কোনো কথা বলছে না। এ রিক্ত, বল কথার কি হয়েছে? ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা? বলেন কথার কি হয়েছে, আমি কথাকে দেখব। ভাইয়া প্লিজ কান্না করো না, ভাবির কিছুই হবে না। ডাক্তার সব মিথ্যে বলছে। রিক্ত, আমাকে কথার কাছে নিয়ে যা। রিক্ত ডাক্তারকে বলে কথার কাছে আমাকে নিয়ে গেল। আমি কথার কাছে গিয়ে চমকে উঠলাম। এ কি অবস্থা হয়েছে ওর? খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। মুখটা থেতলে গেছে, মনে হচ্ছে চাঁদের মুখে গ্রহণ লেগেছে। বুকের ভেতরটা কেমন জানি করছে, চোখ দিয়ে অজস্র অশ্রুকণা বের হয়ে গড়িয়ে পড়ছে। হুইল চেয়ারে করে কথার কাছে গিয়ে বসলাম। কথার মাথাটা আলতো করে হাতে রাখতেই কথা মিটমিট করে তারাদের মতো চোখ খুলো। কথার চোখ খোলার সাথে সাথেই চোখের পানি দেখতে পেলাম। রাজ, আমার না খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বলেছিলাম মরার আগে তোমায় দেখতে পারবো তো। চুপ, এমন কথা বলো না। তুমি না বলেছ আমার ছেড়ে কোথাও যাবে না? কোথাও যাব না। আমি মরে গেলেও আমার আত্মাটা তোমার সাথেই থাকবে। তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। তোমারই আবেশে আমি যে প্রকৃত ভালোবাসা কি বুঝতে পেরেছি। রাজ, তুমি আমায় একটু বুকে নিবে? খুব যেতে ইচ্ছে করছে তোমার বুকে। কথার মাথাটা বুকে জড়ে নিলাম। কথার চোখের পানিতে চোখ ভিজে যাচ্ছে। ওগো, তুমি আমায় ক্ষমা করে দিও। স্ত্রীর অধিকার তোমায় কখনো দেইনি জানো। তোমাকে খুব আপন করে পেতে ইচ্ছে করছে। রাজ, আমার কপালে একটা চুমু দিবে? এই পাগলি, ক্ষমা চাচ্ছ কেন? রাজ, আমার না খুব কষ্ট হচ্ছে। ওপারে আল্লাহ তাআলার কাছে দেখা হলে তোমাকেই আমি চাইবো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার। খুব খুব কষ্ট হচ্ছে।
রাজ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার শরীরের চামড়াগুলো কেউ ছাড়িয়ে নিচ্ছে। রাজ, আমি বাঁচতে চাই, তোমার সাথে বাঁচতে চাই। এ কথা কি হলো? কথা বলো। তোমার কিছু হতে দেব না আমি। কথা প্লিজ, কথা বলো। ডাক্তার এসে কথাকে দেখে বলল। সরি, সে আর ফিরবে না। বুকটা ফেটে চরচির হয়ে গেল, মাথাটা ঝিমঝিম করছে, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি বাসায় শুয়ে আছি। ঋতুকে কথা জানতে চাইলে দূরে একটা কবর দেখিয়ে বলল। ভাইয়া, ওই যে ওখানে কথা ভাবি অভিমান করে ঘুমিয়ে আছে। রিক্তের মুখে কথাটা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। পা দুটো চলছে না, বুকের ভিতরটা চিনচিনে ব্যথা করছে। কবরের পাশে গিয়ে অনেকক্ষণ কাঁদলাম। পাশ থেকে মনে হচ্ছে কেউ বলছে, কেন কাঁদছো এভাবে? আর কেঁদো না, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ঋতু জোর করে কবরের পাশ থেকে বাসায় নিয়ে আসলো। কথা স্মৃতি নিয়ে বেঁচে আছি। দিনগুলো ভালোই কাটছিল। এত কিছু মাঝেও অধরার কথা মনে পড়তো, কারণ অধরা ছিল আমার প্রথম ভালোবাসা। তাকে নিয়ে সাজিয়েছিলাম আমার পৃথিবী। এখনও তার কাজল কালো হরিণীর মতো মুখটা আমার স্মৃতিপটে ভেসে ওঠে। দুপুরে শুয়ে শুয়ে ডায়েরি লিখছি, হঠাৎ কলিং বেল বেজে উঠল। ডায়েরিটা রেখে দরজা খুলতে দরজা থেকে দুহাত সরে দাঁড়ালাম, কারণ অধরাকে এইভাবে দেখতে পাবো কখনো ভাবতে পারিনি। কি হলো, ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ, আসেন। এই নেন আমার বিয়ের কার্ড। ছেলে প্রশাসনে পিসিএস নিয়ে এসেছে। অধরার মুখে অধরার বিয়ের কথাটা শুনে বুকের ভেতর আবার মোচড় দিয়ে উঠল। চোখের পানি লুকিয়ে হেসে বললাম, হ্যাঁ যাব, অনেক খুশি হয়েছি। তোমার স্বামী সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তোমার মতো না, মা বাবা ছাড়া। আমার ভুল ছিল তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলেকে ভালোবাসা। অধরা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। কেননা অধরাও যে আমাকে ভালোবাসে, তবে যে ছেলে তার পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে টাকা লোভে অন্য একটা মেয়েকে বিয়ে করে, সে আর যাই করুক ভালোবাসতে পারে না। অধরা জানে সে আর এখানে থাকতে পারবে না, তাড়াহুড়া করে চলে গেল। এদিকে অধরার কথাগুলো কলিজায় এসে বিঁধল। চোখের পানি মুছতে মুছতে রুমে এসে পড়লাম। রুমে এসে দেখি ডায়েরিটা টেবিলে নেই। অনেক খুঁজে পেলাম না। ঋতুকে বললাম। ঋতু আরও রাগ দেখিয়ে বলল, তোমার পার্সোনাল জিনিস আমি কেন নিব? ঋতু আমার অন্তরালে ডায়েরিটা নিয়ে ডায়েরির মাঝে লেখাগুলো পড়ে কেঁদে ফেললো আর বলল, ভাইয়া আমাকে এত ভালোবাসে, আমার জন্য ভাইয়া নিজের ভালোবাসাকে কুরবানি দেয়। ঋতু আর দেরি না করে পরের দিনই অধরা বাড়িতে চায়। আজ অধরা খুব সুন্দর করে সেজেছে। সবাই অধরার মুখে হলুদ লাগাচ্ছে। হলুদ অনুষ্ঠান শেষে ঋতু অধরাকে বলল, আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। অধরা ঋতুকে তার রুমে নিয়ে চলে গেল। কি বলবে বলো। আপু, তুমি প্লিজ এই বিয়ে করো না। কেন এই বিয়ে করব না? আপু, তুমি এই বিয়ে করলে ভাইয়া আর বাঁচবে না। মানে কি বলছো? তোমার ভাই কেন মরবে, যে কিনা তার ভালোবাসার মানুষকে ভুলে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে বিয়ে করে? আপনি আর একটা বাজে কথা বলবেন না আমার ভাইয়ার সম্পর্কে। ঠাস করে ঋতুর গালে একটা চর বসিয়ে দিল অধরা। এখন তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাবে। চরিত্রহীন ভাই নিয়ে বড় বড় কথা বলতে আসছে, লজ্জা করে না? ছোট লোক সবসময় ছোট লোকই থাকে। মা বাবা পরিচয়হীন ছেলে যে কেমন ভালো হয় তা জানাই আছে। চুপ করেন মিস অধরা, আর একটি কথাও নয়। এই আপনার ভালোবাসা? এটা আপনার বিশ্বাস? ছি, লজ্জা করে না ভালোবাসার মানুষকে চরিত্রহীন বলতে? আর আমার ভাইয়া খারাপ আমি জানি, তবুও আমি বলবো আমার ভাইয়া দুনিয়ার সকল ভাইদের সেরা। কারণ যে নিজের বোনকে বাঁচাতে নিজের ভালোবাসাকে নিজের বুকে দাফন করে দেয়। আমি এই জন্য আমার ভাইকে নিয়ে গর্ববোধ করি যে ভাই হাসি মুখে অন্য একটা ছেলের অবৈধ সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দেয়। আমি যে ভাইয়ার বোন, যে ভাই বোনের জীবন বাঁচাতে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে টাকা নেয়। আপনার ভাগ্য ভালো, আপনার বাবা মা হয়তো কোনো ভালো কাজ করেছিল যার জন্য আমার ভাইয়ের মতো মানুষ আপনাকে ভালোবেসেছে। আপনি যাকে চরিত্রহীন বলছেন সেই লোকটাই আপনার বান্ধবীকে বিয়ে করে তার বাবার সম্মান রক্ষা করেছে, কারণ তার গর্ভে যে সন্তান ছিল সেটা ভাইয়ার ছিল না, ছিল সজীবের। আর আপনি আমার ফেরেশতার মতো ভাইকে চরিত্রহীন বলছেন? যে মানুষটা হসপিটালের ফ্লোরে আপনার জন্য শুয়ে রাত কাটিয়েছে তাকে বলছেন চরিত্রহীন? যে মানুষটা আপনার ছবি বুকে নিয়ে কাঁদতো তাকে আজ বললেন বাবা মায়ের পরিচিতহীন ছেলে? ছি, এতটা নিচু আপনার মন মানসিকতা। আমি চাই না আপনার মিথ্যে ভালোবাসা নিয়ে আমার ভাইয়ের জীবনে আসেন। আমি ভুল করেছি আপনার কাছে এসে, তবে কথাগুলো বলার ছিল বলে গেলাম। ঋতু চলে গেলে অধরা ফুলের বসে পড়ে। তার বুক ফেটে কান্না আসছে। তার ভালোবাসা মানুষকে এতটা কষ্ট দিল কিভাবে? কাঁদতে কাঁদতে কখন যে সকাল হয়ে গেল খেয়ালই করেনি। আজ অধরার বিয়ে।
বিয়ে বাড়িতে সুন্দর করে সাজানো হয়েছে, বিয়ের পিড়িতে বসে আছে। কিছুক্ষণ পর বর আসলো। কাজ যখন কবুল বলতে বলবে তখনই অধরা দৌড়ে গিয়ে তার বাবার পায়ে ধরে বলে, বাবা আমি রাজাকে ছাড়া বাঁচবো না। অধরা এমন আচরণে বিয়ে বাড়ির সবাই বিস্মিত হয়ে যায়। অধরা বিয়ে করতে আসা ছেলেটাকে সবকিছু খুলে বলল। বিয়ে বাড়ির সবাই তাদের ভালোবাসার কথা শুনে চোখে অশ্রু ছেড়ে দেয়। অধরার বাবা নিজে অধরাকে আমার বাসার সামনে নিয়ে আসে। রাত 9টায় বিছানায় শুয়ে কাঁদছি। হঠাৎকার কলিং বেলের শব্দে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দিতে দেখি অধরা পায়ে এসে পড়েছে। শত কষ্ট বুকে চেপে বললাম, কাজটা ঠিক করনি। এছাড়া আমি তোকে ভালোবাসি না, বের হয়ে যাও। আজ কখনো তুমি আমার মুখ দেখো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে দরজা লাগিয়ে দিলাম। তুমিও শুনে নাও, আমি বিয়ের আসর থেকে উঠে এসেছি। এখান থেকে যদি যাই আমার লাশ যাবে। আমি তোমার মরা মুখ কখনো দেখতে পারবো না, তাই তোমাকে আর কোনোদিনই দেখবো না। বাইরে চিল্লিয়ে কথাগুলো বললো। রাত 11টা। জানলা খুলে দেখলাম এখনো বাইরে দাঁড়িয়ে আছে। আমার আর ঘুম আসছে না, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এদিকে আকাশ ঘন কালো অন্ধকার করে বৃষ্টি নামলো। বৈশাখী মাস, বৃষ্টির সাথে ঝড়ও বইছে। মনে মনে ভাবলাম, যাক বাবা, ঝড় তুফান এসে ভালোই হয়েছে। অধরা বাড়িতে ফিরে যাবে। জানাটা ঝড়ো বাতাসে খুলে গেল। জানাটা লাগাতে গিয়ে দেখে অধরা মাটিতে পড়ে আছে। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। দরজাটা খুলে এক দৌড়ে অধরাকে বুকে টেনে নিলাম। অধরা তার চোখ বেঁধে রেখেছে। এই এমন পাগলামি করছো কেন? কি করব, ভালোবাসি যে তোমায়। চোখ বেঁধে রেখেছো কেন? তুমি না বলেছো তোমাকে দেখলে তোমার মরা মুখ দেখা হবে, তাই চোখ বেঁধে রেখেছি। চোখ খোলো আর আমাকে বুকে নাও। অধরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বুকটা কারো উষ্ণ আলিঙ্গনে শীতল হয়ে উঠল।